আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি ডার্ক রোমান্স। লিখেছেন মিহির আহমেদ। এতক্ষণ মেয়েটা কথাগুলো ভাবছে, এতটা সুন্দর একটা মানুষের নিচে যে এমন নিষ্ঠুর কেউ লুকিয়ে থাকতে পারে তা তার জানা ছিল না। কিভাবে তাকে ভুলিয়ে নিয়ে আসলো? আজ তার মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে। সে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমাকে যেতে দিন, আমার আব্বু আম্মা আমাকে না পেলে পাগল হয়ে যাবে। মার্কো মেয়েটার আরও কাছে এসে বলল, ওহো, যে একবার এখানে আসে সে দ্বিতীয়বার আর যেতে পারে না। ভয় মেয়েটা আবারও কোনো রকম বলতে লাগলো, বিশ্বাস করুন, কাউকে আমি আপনার কথা বলবো না। কিছু বলার জন্য তো বেঁচে থাকতে হবে। মার্কোর কথাটা শুনে মেয়েটা আরও ভয় পেয়ে গেল। তার নিঃশ্বাস কেমন ভারী হয়ে উঠছে, চোখ দুটো ভয় বড় বড় হয়ে গেছে, যেন নিজের শরীরটা আরও ছোট করে ফেলতে চায়। গুটির নিচে নিজেকে বারবার, কিন্তু পারছে না। হাত পা শক্ত করে বাঁধা লোহার শিকল দিয়ে। চারপাশে একটা অদ্ভুত নীরবতা, যেন বাতাসে থেমে গেছে। মাথাটা ঘুরে উঠছে, চারপাশে কেমন ঝিমঝিম করছে। অচেনা এক ভয় অন্ধকারের মতো নেমে এসেছে তার উপর। মার্কো মেয়েটার এমন অবস্থা দেখে আনন্দ পেল। মেয়ে মানুষের চোখে ভয় না দেখলে তার ভালো লাগে না কিচ্ছু। আর একটা তার পছন্দের কাজ আছে, মেয়ে মানুষকে কষ্ট দেওয়া, তাহলে তার ভালো লাগে। মেয়েদের গুংড়িয়ে ওঠা চিৎকারের শব্দ, এটা না হলে তার জমে না। এই চিৎকারটা যে তার নিষ্ঠুরতার জয়। সে অদ্ভুত হেসে মেয়েটার মুখ থেকে শুরু করে হাত দিয়ে নাভি পর্যন্ত আসলো। কেমন করে শরীরের ভাঁজ দেখছে। মেয়েটা লজ্জায় ঘৃণায় চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। একটা হারাম পুরুষের সামনে সে নগ্ন অবস্থায়। মার্কো একটা একটা করে বাটনগুলো খুলে ফেলল, নিজের প্যান্টটাও খুলে নিল। একটা একটা ঝাঁপ দিয়ে মেয়েটার শরীরে বসে পড়ল। মেয়েটা আরো ভয় পেয়ে গেল এমন দেখে। এখন তার সাথে কি হতে চলেছে সে হয়তো বুঝতে পারছে। ভয়ে সে অস্পষ্ট স্বরে বলল, আমাকে মেরে ফেলেন, কিন্তু এমন করবেন না। মার্কো মেয়েটার মুখের কাছে ঝুঁকে গেল, কানের কাছে মুখ নিয়ে বলল, মারবো তো, আগে কাজটা সেরে নি। এটা বলে মেয়েটার কানের ললিতে কামড় দিল, এমনভাবে দিল সাথে সাথে রক্ত বের হয়ে আসলো। ব্যথায় সে ছটফট করে উঠল। মার্কো কোনো বার্তা ছাড়াই মেয়েটার ঠোঁট জোড়া দখল করে নিল। হিংস্র জানোয়ারের মতো সেটা নিজের ঠোঁটে নিতে লাগলো। এই নিজের মাঝে এমন এক গম্ভীর ভাবে নিচে যেন কিছুই তার হুঁশে নেই। সে মনে করছে সে অমৃত পান করছে, তার মাঝে কোনো কমলতা নেই। প্রায় সে 30 মিনিট পর ছাড়ল মেয়েটার ঠোঁট জোড়া। ঠোঁট থেকে রক্ত পড়ছে। সে রক্ত মেয়েটার বক্ষবাজে কেমন ঢেউর মতো নেমে যাচ্ছে। সে এখন মেয়েটার বক্ষবাজে হাত রাখলো, একের পর এক হাতে জোরে বক্ষবাজে নিতে লাগলো। মেয়েটা চিৎকার করে কান্না করেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। এমনটা কেন হচ্ছে তার সাথে? এ থেকে মেরে নদীতে ভাসিয়ে দিত। মার্কো এবার মেয়েটার বুবস মুখে নিল, একটা কামড় বসিয়ে দিল আগে, তারপর সেখানেও কামড় দিতে লাগলো। এবার গভীরভাবে সেটা নিজের মুখের ভেতর নিচ্ছে, যেন বুবসের ভেতর থেকে কিছু পাচ্ছে এমনভাবে। সে হিংস্রভাবে কাজ করতে লাগলো। মার্কো এবার পাশের টেবিল থেকে একটা ধারালো ছোট একটা চাকু নিল। মেয়েটা চাকু থেকে ভয় পেয়ে গেল। মেয়েটা কিছু বলতে পারছে না, তার মুখ যে বন্ধ হয়ে আছে, শুধু দুই পাশে মাথা নাড়ালো। মার্কো চাকুটা নিয়ে মেয়েটার মুখে রাখলো। ধীরে ধীরে চাকুটা নিয়ে আসলো মেয়েটার বক্ষবাজে রেখে চাকুটা ঘোরাতে লাগলো। মেয়েটার চোখ ভয়, একটা তার আনন্দ। সে এবার হঠাৎ বুবসে একটা টান দিল। একটাই হলো না, আরো কয়েকবার মার্কো কয়েকটা টান দিল। মেয়েটা যেন চিৎকার করার শব্দটুকু চলে যাচ্ছে। বক্ষবাজের নরম অংশ কাটার জন্য মেয়েটা গলা কাটা মুরগির মতো ছটফট করেছে। সে আজ যেন বাস্তবের একটা অমানুষের রূপ দেখছে। তার সামনে মনে হচ্ছে মানুষকে কয়েকটা জানোয়ার বসে আছে। মার্কো এবার মেয়েটার এমন অবস্থায় বুবসে হাত দিল। ঝরঝর করে রক্ত পড়ছে। মার্কো হাত দুটো রক্তে লাল হয়ে গেছে। সে মুখ দিয়ে বুবস আবারও নিজের মাঝে নিতে লাগলো। মেয়েটার রক্তগুলো সে প্রাণপণে নিজের মধ্যে নিচ্ছে। মেয়েটার বক্ষবাজ সে গভীরভাবে চুষতে লাগলো। মেয়েটা যন্ত্রণায় কেঁপে কেঁপে উঠল। মার্কো নিজের ইচ্ছা অনুযায়ী
ছাড়ল। তারপর সে চলে আসলো নিজের দিকে, একটু একটু করে পুসির দিকে। এরপর কোনো সময় নিল না, নিজের ছোট সোনামণিটা দিয়ে দিল। সাথে সাথে মেয়েটা গলা ফাটানি চিৎকার করে উঠল, যেন মনে হলো সেই আওয়াজ জঙ্গলের বাইরে পর্যন্ত ছড়িয়ে গেছে। ঘরটা কেমন যেন অদ্ভুত লাগছে। ভারী নিস্তব্ধতার মাঝে তার গুঁংড়িয়ে ওঠার কান্নার শব্দ আরো বেশি ভয়ঙ্কর শোনাচ্ছে। চারপাশে বাতাসটাও যেন থমকে গেছে তার চিৎকার শুনে। কোথা থেকে হালকা হাওয়া এসে জানালায় কিঞ্চিত দুলিয়ে দিচ্ছে। সব মিলিয়ে ঘরটা এখন আরো ভয়াবহ লাগছে। মেয়েটার চিৎকার শুনে মার্কোর মুখে এক অদ্ভুত হাসি ফুটল। মুহূর্তের মধ্যে সে হুড় হুড় করে হেসে উঠল। সেই হাসি যেন ঘরের দেওয়ালে বেয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। তার চোখে ঝলসে উঠল এক রকমের বিকৃত আনন্দ, যেন মেয়েটার ভয় তার সবচেয়ে বড় বিনোদন। সে নিজের কাজ বাহাল রাখল। এই চিৎকার তার হচ্ছে না, আর জোরে চিল্লাতে হবে। সে এক নিষ্ঠুর জানোয়ারের মতো মেয়েটার ভোগ করতে লাগলো। এক এমনভাবে ইন্টিমেট হচ্ছে, আর দ্বিতীয় হাত পা বাঁধা। মেয়েটার জীবন যে এক্ষুনি চলে যাবে। মেয়েটা ছটফট করতে লাগলো কেমন করে, কিন্তু মার্কো নিজের নিষ্ঠুরতা চালিয়ে গেল। তার চোখে মুখে কোনো ভয় নেই। সে একটা মানুষকে জানোয়ারের মতো, যেন মানবিকতার নামে তার মধ্যে কোনো কিছু অবশিষ্ট নেই। জানালার বাইরে পরিবেশটা কেমন ভীতকর ও চাপা, যেন জঙ্গলেও জানে আজ এখানে কিচ্ছু হচ্ছে, যার সাক্ষী হয়তো কেউ থাকবে না। সকাল 9টা। পুরো শহর তখন জেগে গেছে। জানালা দিয়ে ভেতরে ঢুকছে কোমল রোদ। মৃদু বাতাসে পর্দা দুলছে আলতো করে। বাইরে পাখির কিচিমিচির শব্দ যেন সকালটা আরও প্রাণবন্ত লাগছে। রাস্তায় হালকা যানবাহনের শব্দ, সব মিলিয়ে দিনটা শুরু এক শান্ত পরিবেশের মতো। ইভান তখন ধীরে ধীরে চোখ মেলল। জানালা দিয়ে আসা রোদ তার মুখে পড়ছে, হালকা উষ্ণতা। চোখ পিটপিট করে তাকিয়ে এলো বাইরে, আবার বিরক্ত হয়ে চোখ বন্ধ করে নিল। সারা রাত নিজে কাজে সে বহাল রেখেছে। ভোরে সে 5টায় ঘুমিয়েছে। তার মনে হচ্ছে সে কিছু একটার উপর শুয়ে আছে। একটু একটু করে চোখ মেলল। মেরির উপর রাতে সে এভাবেই ছিল। সে ভাবছে দুজন পুরোপুরি নগ্ন। সে মেরির ঠোঁটে শক্ত করে একটা চুমু খেলো, গলার বাজে মুখ গুজে দিল। মেরির শরীরটা ঘ্রাণ নিতে লাগলো। আবারও নিজের মুখটা নিয়ে আসলো মেরির মুখের কাছে। ইস, কি সুন্দর লাগছে মেয়েটাকে। আজ যেন অতিরিক্ত সুন্দর লাগছে। সে অনেকক্ষণ তাকিয়ে রইল, কিন্তু মেরি কোনো নড়চড় নেই। সে নিজে একটা আঙ্গুল দিয়ে দেখলো নিঃশ্বাস নিচ্ছে কি না। সাথে সাথে মেরির শরীর উপর থেকে লাফ দিয়ে উঠে বসলো। তাকিয়ে দেখলো পুরো বেডশিটে রক্ত লেগে আছে। তার শরীরও রক্তে ছোপ ছোপ দাগ লেগে আছে। সেগুলো একদম শুকিয়ে গেছে। সে ব্যস্ত হয়ে মেরির বাহু ধরে বলল, জান বাচ্চা, এই ওঠ, হারিও না, চোখ খোল। ইভানের কণ্ঠ ভেঙে যাচ্ছিল আতঙ্কে। তার চোখে ভয় আর অসাধ্য মিলে এক অজানা কাঁপুনি তৈরি করেছিল। দেখ, আমি আর কিছু করব না, প্লিজ চোখ খোলা একবার। জান বাচ্চা, আমার দিকে তাকা। কথাগুলোর সঙ্গে সঙ্গে তার গলা রুদ্ধ হয়ে এলো। কপালে ঘাম জমেছে, বুকে ধুকপুকানি করেছে প্রচণ্ডভাবে। চারপাশটা নীরব যেন আরো ভারী হয়ে তুলছে। শুধু তার শ্বাসের শব্দ আর কাঁপা কণ্ঠে তার কথাগুলো বাজছে। সে ম্যারির মুখের সামনে হাত নাড়ালো, চোখের পাতা ছুঁয়ে দেখলো, কিন্তু কোনো সাড়া নেই। একটা মুহূর্তে তার বুকের ভেতরটা যেন চুরমার হয়ে গেল। নিজেকে ঠিক করে আবারও সে ফিসফিস করে বলল, দেখ না, আমি সত্যি আর কিছু করব না। সত্যি বলছি, শুধু একবার তাকা আমার দিকে। কুত্তার বাচ্চা, তাকা। ইভানের কথা মেরি শুনতে পারল না। মেয়েটা তো সে রাত থেকে অজ্ঞান হয়ে আছে। সেটা কি এই ছেলেটার খবর আছে? 2 হাতে নিজের চুল টেনে ধরল, যেন নিজেকেই শাস্তি দিচ্ছে। গলার স্বর ভেঙে গিয়ে নিজের সঙ্গে বলে উঠল, আমি কেন ধৈর্য ধরতে পারলাম না, কেন? তার চোখে রাগ, অপরাধবোধ আর ভয় একসাথে জ্বলে উঠল। ঘরের নিস্তব্ধতা আরও ঘন হয়ে এলো। মেরি মুখের দিকে একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল সে। হঠাৎ পাগলের মতো ফোনটা হাতে তুলে নিল, কাপা হাতের নাম্বার ডায়াল করল। গলা কাঁপতে কাঁপতে বলল, 5 মিনিটের মধ্যে আমার বাসায় আসবে, এখনই। কথাটা বলে ফোনটা ছুঁড়ে টেবিলের উপরে ফেলল। তার চোখ লাল,
নিঃশ্বাস দ্রুত, মনে হচ্ছে সে আর নিজের মধ্যে নেই। নিজের শরীরের দিকে তাকিয়ে নিজের মাথা আরো গরম হয়ে যাচ্ছে। সে মেরিকে কোলে তুলে নিল। সে আবারও মেরির এমন অবস্থায় আবার তার গোপন চাহিদাগুলো যেন নাড়া দিয়ে উঠছে। গলা শুকিয়ে যাচ্ছে, মাথাটা দুপাশে ঝাড়া দিয়ে সে ওয়াশরুমে ঢুকে মেরিকে বাথটবে শুইয়ে দিল। নিচে একটা কোমর পর্যন্ত তোয়ালে পেঁচিয়ে নিল। টেপটা ছেড়ে দিল সে। যত্ন নিয়ে মেয়েটাকে সে ফ্রেশ করিয়ে দিল, সাথে নিজেও হয়ে গেল। একদম একটা সফেদ তোয়ালে দিয়ে পেঁচিয়ে দিল মেরিকে। কোলে করে নিয়ে এসে ডিভানে শুয়ে দিল। ওয়ার্ডরোব খুলে একটা বেডশিট নিল। সুন্দর করে সেটা বেডশিটটা গুছিয়ে নিল। তারপর মেরিকে পাজা কোলে নিয়ে শুয়ে দিল। নিজের একটা প্যান্ট আর শার্টই নিল। তোয়ালেটা মেরির শরীর থেকে খুলে ফেলল। স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটার শরীরে কাল রাতে সব চিহ্ন। কেমন লালচে হয়ে আছে সব। নিজের ঠোঁট ছুঁয়ে দিল সব জায়গায়। মেরিকে নিজের কাপড়গুলো পরিয়ে দিল। নিচ থেকে কাল রাতে তার আর মেরির কাপড়গুলো নিল। যথাস্থানে কাপড়গুলো রেখে আসলো। আবারও মেরির পাশে বসলো। চারপাশটা কেমন নীরবের চেয়েও আছে। নিষ্ঠুরতার ছায়া। ঠিক সেই মুহূর্তে কলিং বেলের টিং টিং শব্দ কানে আসলো। শব্দটা যেন ঘরকে এক অদ্ভুত কম্পনে ছড়িয়ে দিচ্ছে। তার দৃষ্টি স্বয়ংক্রিয়ভাবে দরজার দিকে চলে গেল। দুঃখিত, আমার হচ্ছে পড়ার সময় একটু একটু ভুল হয়। দোষটা আমার না, দোষটা হচ্ছে স্ক্রিপ্টে প্রচুর পরিমাণ স্পেলিং ভুল, আর হচ্ছে অনেক জায়গা থেকে অনেক ওয়ার্ড মিসিং। আর এইগুলো যদি রিড করতে যাই তখন অনেকটা প্রবলেম হয়। এই জন্য তোমরা একটু ম্যানেজ করে নিও।